হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা বিথি আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি তারকালয়ের আজকের আয়োজনে। প্রত্যেক শুক্রবার ঠিকঠাক এই সময়টায় কিন্তু আমি হাজির হয়ে যাই আপনাদের পছন্দের, ভালোবাসা এবং হালের জনপ্রিয় কোনো তারকাকে নিয়ে তারকালয়ে আড্ডা দিতে। আজও ব্যতিক্রম নয়, আজও তেমনই একজন তারকা আছেন আমাদের সাথে এবং প্রত্যেক তারকার কিন্তু নিজস্ব কিছু বিশেষণ থাকে তার কাজের জন্যে। আজকে যে মানুষটা আমাদের স্টুডিওতে এসেছেন তার সবগুলো কাজের জন্য, সারা জীবনের সব কাজের জন্য তার আসলে অনেক অনেক বিশেষণ পাওনা হয়ে গেছে তারকালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। তবে সে এক কথায় যদি বলতে যাই, আমার মতো করে, আমার ভাষায় সে একজন সেবক। সেবক তার নিজের জায়গায়, নিজের কাজে। সেটা হতে পারে রাস্তায় আপনাকে কোনো সেবা দানে, হতে পারে আপনার কোনো বিপদে, কিংবা হতে পারে আপনাদের বিনোদনের খোরাকে। সে সম্পূর্ণভাবে সর্ব অবস্থায়, সর্ব জায়গায় বিচরণ করছেন তার ভালোবাসা দিয়ে, আপনাদের ভালোবাসায়। আমাদের সাথে রয়েছেন ডিএ তায়েব। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ফারজানা বিথি, ওয়ালাইকুম আসসালাম। অনেক বিশেষণ পেয়েছি, আমি অনেক সম্মানিত। আমরা আসলে আপনার বিশেষণ কি দিব এটা ভাবছিলাম অনেকক্ষণ ধরে, যখন স্ক্রিপ্ট, আমাদের অনেক বড় একজনের টিম আছে যে স্ক্রিপ্ট করে, সেও ভাবছিল হয়তো, আমি শিওর, যে টিএ তায়েবকে আসলে আমরা কোন বিশেষণে বিশেষায়িত করব, কারণ তিনি এত এত কাজ করেছেন, সেটা হোক চলচ্চিত্রের, হোক সাধারণ মানুষের, হোক যারা আসলে দুস্থ দরিদ্র, তাদের সব জায়গায়। সেই জায়গাটা দিয়ে তাই ভাই শুরু করতে চাই আপনাকে, যে এবারে ফেসবুকে প্রোফাইলে গত কয়েকদিন বেশ শীত পড়েছে এবং প্রত্যেকবার যেহেতু দেখি ফেসবুকে আমরা যারা অ্যাক্টিভ থাকি সোশ্যাল হ্যান্ডেলে, সবসময় দেখি শীত বস্ত্র বিতরণ চলছে। এবার কিন্তু কাউকেই দেখিনি, সেটা হোক অনেক বড় কেউ, হোক নর্মাল কোনো জনগণ কিংবা সাধারণ মানুষ। শুধুমাত্র আপনাকে দেখলাম লাস্ট পোস্টে যে আপনি শীত বস্ত্র বিতরণ করছেন। তো মানে এত কিছু করার পর তাই ভাই, এটা আসলে প্রত্যেকবারই কি করা হয় কিনা, এবং এইবার আসলে মিস হলো না কেন ডিএ তায়েবের, এরকম একটা কোয়েশ্চেন, যে সবার মিস হয়ে গেলেও ডিএ তায়েব এই 6 মিস করেননি। আমি মিস করব না, করতেও চাই না, কারণ এটা আমি মনে করি যে আমার মানে একটা মানবিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা মানবিক সহায়তা। একটি মানুষ যখন শীতে কষ্ট পায়, আর আমার অনেকগুলো কাপড়, অথচ আমি আরও কাপড় না কিনে আমি তার পাশে দাঁড়াবো না কেন? একদম ঠিক তাই। এবং এই দায়বদ্ধতাটা আসলে আমাদের সমাজে যদি সবার মধ্যে থাকতো আপনার মতো করে, তাহলে হয়তো বা সবাই মিলে অনেক ভালোভাবে থাকার একটা সুযোগ হতো। তাই ভাই, নতুন বছরের শুরুটা কেমন হলো জানতে চাই, কারণ জানুয়ারি মাস এবং 24 শুরু হলো কেবল, এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি 23টা। অনেকেই সবাই বলছে আর মোড়া দিতে না দিতেই জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে। আপনার কেমন কাটলো শুরুটা? আমার জানুয়ারি মাসটা অনেক বড় কাটছে, এই জন্য যে প্রতিদিন প্রতি সেকেন্ড আমি কাজে লাগছি। আমার যে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, শুটিং, মুভি রিলিজ, এইসব নিয়েই খুব ব্যস্ত আছি এবং মানে আপনার কি বলবো, বিভিন্ন কর্মকাণ্ড করছি। বেশ ব্যস্ত। ছবির ব্যাপারে আমি আসবো তাই ভাই, কারণ আপনার এই সিনেমা নিয়ে দর্শক প্রশংসা, হল বিমুখ থেকে শুরু করে হলের প্রতি মানুষের ইচ্ছা আসার, এবং এই শীত কাটিয়ে এত কিছুর পরেও মানুষ হলের প্রতি আসছে, হলের দিকে আসছে, ছবি দেখছে, সেগুলো আসবো। তবে নতুন বছরের টার্গেট শুনতে চাই, কারণ আপনি প্রত্যেক বছর একটা টার্গেট নিশ্চয়ই করেন অন্যান্য সবার মতো, যে এই বছরে এই কটা ছবি, এই কটা কাজ। এই বছরের টার্গেট কি? এই বছর আসলে খুব বেশি কাজ করতে চাই, মানে 2টা মুভি, তারপরে হলো ওয়েব সিরিজ, এই সকল দেশে বাইরে কাজ করব। কানাডাতে যাচ্ছি একটি মুভিতে, অঞ্জনাইস নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং আমেরিকাতে একটা ট্যুরের কথা আছে। তো সব মিলিয়ে বেশ ভালো, এবং মুভি দোষ বানাচ্ছে অনন্ত জলিলের সাথে, কিশোরী মুভিটা অলমোস্ট ডান। এবং মানে আরেকটা দেহতরি প্ল্যান করার আগে তো দেখছি প্ল্যান এক্সিকিউট করে ফেলেছেন তাই ভাই আপনি। অনেকটা মাথায় নিতে হয়, না হলে হয় না কিছু। একদম। ওকে, সো লুকিং ফরওয়ার্ড। নিশ্চয়ই যতগুলো কাজ আসলে হয়ে গেছে এবং যতগুলো কাজ আসবে, সেই কাজগুলো গত সব কাজের মতো পাখা মেলবে, দর্শকের মনে জায়গা করে নিবে। কাগজের বউ আসতে চাই এবার। কাগজের বউ ভীষণ প্রশংসা কুড়াচ্ছে মানুষের, এবং বছরের প্রথম সিনেমা ডিএ তায়েবের, সেই সিনেমা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের ফিডব্যাক আমরা সোশ্যাল হ্যান্ডেলে পাচ্ছি। তো আপনার জায়গা থেকে যদি একটু জানি যে আপনার ফিডব্যাক কেমন পাচ্ছেন, এবং দর্শক আসলে কতটুকু স্যাটিসফাইড? দর্শক তো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে, স্ক্রিনে, অফ স্ক্রিনে, সব জায়গাতেই, যেটা আগে কখনো এতটা পাইনি। আমাকে আমি অতিক্রম করেছি বলে মনে হচ্ছে। এটা আমি কোনো অসম্মানিত নই, আমি সম্মানিত, কারণ দিনের পর দিন আমি পুক্ত হচ্ছে, হয়তো বা আমার কাজ ভালো হচ্ছে। তবে কাগজের বউ মুভি আমি জানতাম যে এটা হ্যাভক তৈরি করবে। যখন করেছিলাম এটা কেউ বুঝে না, আমার ডিরেক্টর বুঝে নাই, চয়নিকা চৌধুরীও উনি বুঝতে পারে নাই, এবং অন্য অন্য আর্টিস্ট যারা আছে পরিমণি বুঝতে পারে নাই।
সবাই আমার দৃষ্টিতে পরীর জীবনে এত ভালো অ্যাক্টিং কখনো করে নাই। আচ্ছা, হয়তো এই ক্যারেক্টার পায় না, এটা হতে পারে। চয়নিকা চৌধুরী তার নির্মাণে এত সাবলীল নির্মাণ, এত ভালো নির্মাণ আগে কখনো করেনি। ইমন বেস্ট অ্যাক্টিং করেছে, চিত্রনায়ক ইমন। আবুল হায়াত সাহেব, দিলারা জামান, তামান্না নামে একটা মেয়ে, তার সুমন, সবাই দুর্দান্ত ক্যারেক্টার করেছে, অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে যে যার যার ক্যারেক্টারটা সে 100% পার করে দিয়েছে। মুভিটা যারা দেখেছে বা আমি যখন দেখেছি, আসলে আমি মনের অজান্তেই কেঁদে ফেলেছি। আমি ভুলে গেছি যে আমি একটি ক্যারেক্টার অ্যাক্টিং করেছি, আমার চরিত্রের নাম নীল। আমি ভুলে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে নীল লোকটা এত কষ্ট, ছেলেটা এত কষ্ট। এবং আমরা কিন্তু দেখেছি মানুষজন হল থেকে কান্না করতে করতে বের হয়েছে। অনেকেই আপনার চরিত্র নিয়ে কথা বলছে যে আসলে একটা মানুষের জীবনে কত কষ্ট হতে পারে এটা এই সিনেমাটা না দেখলে বোঝা যায় না। একদম সুন্দর করে সাধারণ জীবনের যে কষ্টটা, ওইটা এই চরিত্রের মাধ্যমে কি সুন্দর করে একজন পুরুষের কষ্টটা ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আসলে আমরা দেখেছি। একটু কাগজের বইয়ের গল্প শুনতে চাই আপনার কাছে, যেহেতু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং যারা এখনো দেখেনি তাদের জন্য একটা বলবো যে ফুসকুড়ি যে দেখতে আসো। কাগজের বইয়ের মধ্যে যে নায়িকা পরিমণি, একটা লাফাঙ্গা মেয়ে, বড় লোকের মেয়ে, তার বাবা আবুল হায়াত, মানে আশকারা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে। সে একটা ডান পিটে একটা মেয়ে, কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তার একটা বয়ফ্রেন্ড আছে, চিত্রনায়ক ইমন। তো মানে উশৃঙ্খল জীবনযাপন করে এসে, তো তখন তার বাবা বুঝতে পারে যে এই আমার মেয়ে, আমি মরে যাওয়ার পর এত ধনী আমি, এগুলো সব তুচ্ছন্দে যাবে এবং তার সম্মানও নষ্ট হবে। রাত্রি 2টা 3টায় আসে মেয়েটা। উশৃঙ্খল হলেও কিন্তু ক্যারেক্টার ভালো আছে মেয়েটার। আচ্ছা, তো এমন সময় তার একটা ফ্রেন্ডের ছেলে, গ্রামে ফ্রেন্ড ছিল, কিন্তু ছেলেটা দেশের বাইরে পড়াশোনা করছে। ওই ক্যারেক্টারটা আমি, নীল। হ্যাঁ, তো আমি আসবার পরে সে আমাকে দেখে একটা সাহস পায়। সে একটা অঙ্ক করে যে আমি যদি এই ছেলেটাকে কোনোভাবে রাখতে পারি, আমার মেয়ের লাইফটা চেঞ্জ হবে, আমার সম্পদ রক্ষা হবে, সম্মান রক্ষা হবে। তো নীল আসলে টিকতে পারে না, এত কষ্ট দেয় মেয়েটা তাকে, এত অপমান অপদস্থ করে। তারপরে এই লোক মানে বাবা সমস্ত সম্পত্তি নীলের সাথে বিয়ে হলে পাবে, উইল করে দিয়ে মারা যায়। তখন মেয়েটা বাধ্য হয়ে নিয়ে আসলে বিয়ে করে নীলকে। বিয়ে করলে শান্তি নাই, হাজব্যান্ডের সম্মান সে পায় না, দেয় না। তো সর্বশেষ যে মেসেজগুলো, পুরীর একটা ডায়লগ আছে যে বাবা আসলে ঠিকই করেছিলেন, সন্তানের ভালোটা আসলে বাবাই বুঝে। তো বাবা তখন যেটা বুঝেছিলেন আমি এখন বুঝি, আমি খুব হ্যাপি নীলের সাথে, লাইফ ইজ বিউটিফুল। আবার আমার একটা ডায়লগ থাকে সেখানে যে আসলে এই এত কষ্টের পরে অপ্রেমের দিনগুলো আমি উকি দিয়ে দেখি যে আমার জীবনে কত কষ্ট গেছে, তো এখন আমি আসলে ভালো যাচ্ছি। এরকম উপলব্ধিটা, এবং এটা এত মেসেজ, সামাজিক মেসেজ প্রত্যেকটা পরিবারের জন্য দরকার। সন্তান বাবা, সন্তান মা, এদের সাথে হাজব্যান্ডের পারিবারিক যে সম্পর্ক, হাজব্যান্ডের অসীম ধৈর্য যে একটা সংসার রক্ষা হয়, এটা প্রমাণ হয়েছে। এরকম হাজব্যান্ড যদি কোথাও না হয়, ওয়াইফ যদি এরকম ধৈর্য ধরে, তাহলে কিন্তু সংসারটা সেভ হয়, ডিভোর্স কমে যাবে, সেপারেশন কমে যাবে এই মুভিটা দেখলে, আমি বিশ্বাস করি। ইউ আর ইয়োরসেলফ জেন্টলম্যান অ্যান্ড ইয়োরসেলফ, আমরা সবাই বলি যে পারিবারিক পুরুষ যাকে বলে, আমরা সবসময় দেখি আপনি পরিবার নিয়ে সবসময় খুব সরব এবং তাদেরকে সব জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আসলে হ্যাপি রাখার যে প্রবণতাটা, সেটা আপনার মধ্যে আছে তাইব ভাই। সো আমার মনে হয় যে ওই চিত্রটাই আসলে আপনার ক্যারেক্টারে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শত বাধা বিপত্তি আসুক, পরিবার সবার আগে, এটাকে টিকিয়ে রাখতে হবে। নিশ্চয়ই আপনার সেই সাফল্য আমাদের চোখে যেমনটা পড়ছে এরকমটা আরও পড়বে। কেবল 2য় সপ্তাহ শেষ হয়ে 3য় সপ্তাহে গড়লো, সো আরও নিশ্চয়ই সাফল্য আসবে। এই ছবিতে চয়নিকা চৌধুরীর কথা বলছিলেন, তিনি আপনার ডিরেক্টর, তো তার সাথে আপনার প্রথম কাজ তাইব ভাই? না, ওনার সাথে আমার নাটক হয়েছে কিন্তু সিনেমায় প্রথম কাজ। সো নাটক আর সিনেমাকে আলাদা করতে পেরেছেন নাকি বন্ধুত্বটা ওই কাজের পরিবেশটা ওরকমই ছিল? না, ডেফিনেটলি এটা তো বড় ক্যাম্পেইন না, সিনেমা তো অনেক বড় ক্যাম্পেইন, অনেক সময় ধরে করতে হয়, একটা বাজেট বেশি থাকে,
আর খুব যত্ন করে কাজটা করতে হয়, উনি তাই করেছেন। আচ্ছা। উনি আসলে তাই কোনো ঝগড়াঝাটি হতো ডিরেক্টরের সাথে? কারণ ডিএতে তো একটু সিনিয়র আর্টিস্ট, এই চয়নিকা চৌধুরীর এটা পছন্দ হচ্ছে না, ডিরেক্টরের ডিরেকশন এটা না ওইটা, আবার ডিরেক্টর নিচ্ছে না আপনার কথা, নায়ক হয়েছে তো কি হয়েছে, এরকম কোনো খুনসুটি হয়েছে কিনা সেটে? হয়নি, এই জন্য না হয়নি। ওনাকে আমি সম্মান করি ভীষণ। উনি যা যা করতে চেয়েছে, আমি আমার বাসায় গিয়ে ড্রেস চয়েস দিয়েছে, এই ড্রেস এই ড্রেস এই সিনে পরবেন, ওকে, এবং সেগুলোই আমি সেগুলোই লাকেজ করেছি, ওগুলোই নিয়ে গেছি, এরকম। অলরাইট। তাই ভাই, এই ছবিতে আপনি কিভাবে যুক্ত হলেন সেই প্রশ্ন সবার, এবং এটা আমাদেরও কমন প্রশ্ন থাকে আর্টিস্টের কাছে, সিনেমায় যুক্ত হওয়ার পেছনের গল্পটা একটু জানতে চাই। কিভাবে আসলে পরিমণি এই ছবিতে যুক্ত হলো, কিভাবে আপনি যুক্ত হলেন? এটা একটা গল্প আছে বলি। এটা হলো কাস্টিং ছিলাম, এটা প্রডিউসার হলো পলাশ এবং সোহেল, দুজনেই প্রডিউসার মুভিটার। আর এজি প্রোডাকশনে মাহবা শাহরিনের ব্যানারে তৈরি। তো এই মুভিতে আমাকে কাস্টিং করলো প্রথম আমি আর মাহিয়া মাহি। আচ্ছা। তো শুটিং ডেট হবে, তো মাহি তখন হজ থেকে আসছে। তো উনি ডিরেক্টর এমন সময় ফেলে দিছে যে মাহি যে করতে পারবে না, এটা মাহি জানতো না বা জানায়নি। মাহি বলছে হজ থেকে আসলে একটা নির্দিষ্ট সময় টাইম থাকে। তো মাহি বলছে যে দিদি একটু ওয়েট করেন। দিদি আবার বলছে আমার তো এই সময় সব লক করা। তো দিদি আমাকে বললো যে যদি আমি কাস্টিং চেঞ্জ করি, পরীক্ষা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে মাহির সাথে আমার কথা হলো, মাহি বললো কোনো অসুবিধা তুমি করো। তো যেহেতু দুইজনে পড়ি এবং মাহি দুজনে আমার খুব ক্লোজ বন্ধু, কোনো অসুবিধা হয়নি। মাহি তখন আমার শুটিংয়ের সময় রেগুলার গ্যাপে আমার বাসায় আসছে, আমরা বসছি, কথাবার্তা বলছি। তো এই পরে পুরীর সাথে শ্যুটটা শুরু হয়ে গেল, শুটিং এক পর্যায়ে শেষ হলো। ওটা শেষের পরে আবার মাহির সাথে আমার একটা ছবি অফিসার ইনচার্জ, ওই কাজটা করলাম। আচ্ছা, এবং সবকিছু হ্যাপি আসলে শেষ হলো, কোনো ঝামেলা হয়নি। আমরা ঢাকায় সিনেমায় আসলে ঝামেলা ওরকম শুনতে পাই না বাইরে থেকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে শুটিং সেটে মজার সাথে সাথে একটু খুনসুটি হয়, একটু ঝামেলা হয়, এই নায়িকাকে না নিয়ে কেন ওই নায়িকাকে নেওয়া হলো, এই ধরনের কোনো ঘটনা আসলে ঘটেনি? আচ্ছা, প্রিপারেশন কেমন ছিল একটু শুনতে চাই। যখন আসলে এই ধরনের পারিবারিক একটা গল্পে আপনারা সিনেমা করছেন সবাই, প্রিপারেশনটা কেমন ছিল? খুব সিরিয়াস ছিলাম সবার জায়গায়। আমরা থেকে কাজটা করে আসছি, এটা ধামরাইতে একটা শুটিং স্পটে কাজটা করেছি। ওখানে টোটালটা দিন থেকে ওখানে আমরা নানান রকম করেছি, বারবিকিউ করেছি রাত ভরে, অনেক শীত ছিল, মানে চমৎকার করে কাজটা শেষ করে আসছি আমরা। তাই ভাই, হাড়ির খবর শুনতে চাই একটু। পরিমণির সাথে কাজ করেছেন এবং পরীকে নিয়ে তো অনেক জল্পনা সব দর্শক থেকে শুরু করে সবার। তো পরীর সাথে কাজ, পরী কেমন ছিল, এবং শুটিং সেটের হাড়ির খবর শুনতে চাই, কোনো কিছু হলো কিনা? আচ্ছা, পরীর সাথে আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু, ওইটা আমার জীবনের প্রথম চলচ্চিত্র। তখন থেকে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ, খুব মানে আন্ডারস্ট্যান্ডিং। তো আমার টাঙ্গাইলে যে ছিল প্রায় 1 মাসের মতো, আমরা টাঙ্গাইলে স্পটে শুটিং করেছি। এটা তপন কুমার বাবু, উনি ছিলেন প্রডিউসার, জাহাঙ্গীর আলম সুমন ছিলেন পরিচালক। তো আমরা টাঙ্গাইল স্পটটা, আমাকে উনি বললেন টাঙ্গাইলে কাজ করতে চাই, পরে আমি আমার এলাকাতে ব্যবস্থা করে দিলাম। তো পরি 1 মাস প্রায় কাজ করলো পপি, কোনো অসুবিধাই হয়নি। ও খুবই আবেগী একজন মানুষ, ভালো বন্ধু, ভালো সহকর্মী। যেহেতু পরীর সাথে প্রথম আপনার কাজ ছিল সোনা বন্ধু, এবং তারপরে এবার কাজটা করলেন অনেক বছর পরে, আসলে পরীর সঙ্গে আরেকটা কাজ কাগজের বউ, পরীর কোনো পরিবর্তন দেখেছেন কিনা? পরী ওই বাচ্চাদের মতো একই রকম আমার সাথে, শি ইজ ভেরি ক্লোজ টু মি অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্ক, ভেরি, মানে হাউ আই ক্যান এক্সপ্লেইন। পরী একটা উৎফুল্ল মেয়ে, একদম সুন্দরী, খুবই সুন্দরী একটা মেয়ে। এবং পরী আমার কাছে মনে হয় শি ইজ আ পাওয়ার প্যাক, না তাই ভাই? যখন আসলে আশেপাশে থাকে সব চার্মিং লাগে, যখন আপনি আশেপাশে থাকেন তখন চার্মিং লাগে, পরী থাকলেও চার্মিং লাগে। আই উইশ আপনি পরী একসাথে থাকতেন, আজকে আর একটু বেশি চার্মিং হতাম, বাট সেই দুঃখ নিয়ে একটা বিরতিতে যেতে হবে। দর্শক সাথে থাকুন, চলছে তারকালের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ আমাদের সাথে রয়েছে আপনাদের সবার পছন্দের, ভালোবাসার, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন পরিচিত এবং ভালোবাসার নাম ডিএ তাইব। ফিরবো তাকে সঙ্গে নিয়ে তারকালয়ে। দর্শক আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি তারকালয়ের আজকের আয়োজনে। ফারজানা বিক্রি আছে আপনাদের সঙ্গে, এবং আপনারা যারা আসলে টেলিভিশনে আমাদের দেখছেন তারা অলরেডি জেনে গিয়েছেন আমাদের আজকের তারকালয়ের স্টুডিওতে কে আছেন। আর যারা দেখেননি, বিরতির পর শুরু করলেন, আপনাদের জন্য বলি আমাদের সাথে রয়েছেন দেশের
অনেক 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 মানুষের ভালোবাসার নাম দিয়ে তায়েব। আমি না আসলে ভাই তারকালয়ে যারা আসে তাদেরকে মানে আমরা ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাদের কাজের মাধ্যমে, কারণ আপনি তো নিজে একজন তারকা, সো এটা তারকা আছে বলার কোনো মানে বাহুল্যই দেখি না। আর তার সাথে সাথে আপনি এমন একজন ভালোবাসার মানুষ এবং আপনি এত এত মানুষের মন ছুঁয়ে গেছেন, সেটা হোক আপনার নাটক, হোক আপনার সিনেমা, হোক আপনার যে কোনো কাজ এবং হোক আপনার পেশাদার কাজ, সব জায়গায় আসলে আপনি ভালোবাসায় ছুঁয়েছেন মানুষকে। তো আমার বারবার আপনার জন্য ভালোবাসাটাই আসছে। এবং সেই সাথে সাথে যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা কিন্তু আজকে ঝড় উঠিয়ে দেন লাইক কমেন্ট শেয়ারের, কারণ দিয়ে তায়েব ইজ অন দ্য হাউস। ভাইয়া, আমাদের তারকালয়ের একটা খুব জনপ্রিয় সেগমেন্ট আছে, সেটা হলো কুইক কুইজ। এবং সেখানে আমি খুব কঠিন কঠিন কোয়েশ্চেন করি, অনেক তারকারা একটু বিভ্রান্ত হন, আমি তাই হইতে চাই, মন খারাপ করেন, আবার অনেকে রাগ করেন, আবার অনেকে ফান করে অ্যান্সার দিয়ে ফেলেন। তো আপনাকে একদম শর্ট এবং অনেস্ট অ্যান্সার দিতে হবে, এক কথায়। রেডি? ইয়েস প্লিজ। এবং সবথেকে মজার হলো এই সেগমেন্টের, আপনি খুব ভালো যদি উত্তর দেন সবগুলোর, তাহলে কিন্তু আপনি কোনো গিফট পাবেন না। ঠিক, আমি গিফট পেতে চাই বোধহয়, আমি হেরে যাব, বাট আমরা আপনার কাছ থেকে গিফট নিব যাওয়ার আগে, যেটা তায়েব ভাই আসলে খুশি খুশি দিয়ে দিবে সবকে। নিয়ে যাও। ওকে, লেটস গো। কোন ছবি করার পর নিজেকে হিরো ভাবা শুরু করলেন? আমি আসলে এখনো ভাবি না, তবে সোনা বন্ধুতে মানুষ আমাকে সোনা বন্ধু বলে এবং চলচ্চিত্র নায়ক বলে। প্রথম নায়ক শুনতে খুব লজ্জা লাগে। আচ্ছা, নায়করা তো সবার ক্রাশ হয় এবং আপনিও তার মধ্যে অন্যতম। এখনো অনেক অনেক নারী ডেতায় বললে এরকম করে ওঠে আমার ক্রাশ। হ্যাঁ, সো আপনার প্রথম ক্রাশ কে ছিল ভাবি ছাড়া? আমার ক্রাশের আগে আমি বলতে চাই, চিত্রনায়িকা মাহি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে একটা ইন্টারভিউতে বলেছে দিয়ে তাইব আমার ক্রাশ, আমি নাকি তার ক্রাশ। হ্যাঁ হ্যাঁ, এবং সেই ইন্টারভিউটা আমি নিয়েছিলাম তাই ভাই, ও ইয়া, প্রোগ্রামে মনে আছে? তো এটাই মানে, আর আমি মানে আসলে বিভাজন করতে চাই না, আমি অনেকেই বলে আমি নাকি তাদের ক্রাশ। হ্যাঁ, আপনার ক্রাশ কে? আমার ক্রাশ ভাবি ছাড়া দেশের বাইরে যেতে হবে, বাবা টুনটুনি আমার ক্রাশ, আমার কন্যা, আমার মেয়ে, আমার মা। আচ্ছা, ঠিক আছে। জীবনে তো অনেক পরিচয় নিজের করে নিয়েছেন আপনি, সো আসলে জীবনে কি হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তা কি হতে পেরেছেন কিনা? আমার জীবনটা আসলে আমি কখনো ভাবিনি যে এত বড় হয়ে যাবে। আমার দৃষ্টিতে আমি বলবো না যে আমি বিশাল কিছু হয়ে গেছি, বাট আমি এটা কখনো আশাই করিনি। আমার মফস্বল শহরে আমার জন্ম, সেখান থেকে ঢাকা শহরে এসে বাংলাদেশ পুলিশের একজন অফিসার আমি, এবং পুলিশ অ্যাসোসিয়েশনে আমাকে নেতৃত্ব রেখেছে। সারা দেশের পুলিশ স্টেশনে ওসিরা আমাকে অনার করে, আমাকে স্যার বলে। আমি খুবই খুশি এবং ওরা আজীবনের জন্য আমাকে এই জায়গাটা দিয়েছে, একদম আমৃত্যু। আর চলচ্চিত্রে এবং ফাউন্ডেশনে, দিয়ে তাই ফাউন্ডেশনে বিভিন্ন জায়গায় কাজ করে আমি খুবই সম্মানিত হয়েছি। যেটা যে তুমি বললা ফারজানা, যে আমি নাকি অনেকেই আমার কথা প্রশংসা করে। সবাই করে, অনেকেই না, সবাই করে। এটা আমার জন্য প্লেজার। জীবনে আর না পাওয়া কিছু আছে কিনা? তাই না না না, আমি সব পেয়ে গেছি। একাডেমিক কোনো পরীক্ষায় কখনো ফেল করেছেন কিনা? না সেরকম না, তবে খুব যে ভালো স্টুডেন্ট ছিলাম তা না। আচ্ছা, একটু ডান পিটে ছিলেন। এটা একটু দুষ্টুমি, ক্লাস ফাঁকি দেওয়ার অভ্যাস ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, সিনেমা দেখতাম। ওকে, নিজের 3টি করে ভালো এবং 3টি করে বদ অভ্যাস বলেন। বদ অভ্যাস হলো, আমি আগে দেখো সবাই আগে বদ অভ্যাস গুলো বলছে, সে নিজে ভালো বলতেই পারবে না। আচ্ছা বলেন। বদ অভ্যাস হলো, আমি আসলে খুবই মায়া আমার, সহজে মানুষকে বিশ্বাস করি এবং মানে মানুষের কোনো কষ্ট শুনলে আসলে তাকে ছেড়ে যেতে পারি না। এবং মানে আমি জানি যে এটা করা ঠিক হবে না, কিন্তু কেউ কষ্ট পাবে যেন সেই কাজটা করি আমি। আচ্ছা, এই 3টাই যে বললেন 3টাই কিন্তু ভালো গুণ, হ্যাঁ, বদ অভ্যাস না। এটা কিন্তু আমার ক্ষতি হয়। আচ্ছা, পর্দায় কোন নায়ককে দেখে তার মতো হতে চেয়েছিলেন বা কারোর সাথে মিল খুঁজে পান কিনা? আমি আসলে রাজ্জাক সাহেবকে খুবই পছন্দ করি, ওনার অ্যাক্টিং ভালো লাগে। আমার কাছে মনে হয় উনি অনেক বড় একজন নায়ক। ওনার অ্যাক্টিং দেখলে আমি এখনো কাঁদি, কোনো মুভিতে এত ভালো অ্যাক্টিং করেছেন রাজ্জাক কবরী। আপনাকে কি কেউ বলেছে কিনা কখনো যে আপনি কিছুটা রাজ্জাক স্যারের মতো দেখতে? এটা বলে, অনেকে বলে, অনেকে উত্তম কুমারের মতো বলে, কিন্তু মানে আমি তাদের মতো হতে চাই আসলে। ধরেন আপনি কোনো অপরাধ করেছেন তাই ভাই, আপনার সাজা মওকুফ হবে যদি আপনি জীবনের সেরা কাজটা জল্লাদকে দেখতে দেন, কোন কাজটা দেখতে দিবেন? তাহলে আমি বলবো যে আমার এই কাজ, মানে এই
তাহলে কাগজের বোর্ডে দেখুক ও, আমি কত কষ্ট করেছি, হয়তো মাফ করতে পারে জল্লাদ। আচ্ছা, এইবারে নায়িকাদের নাম বলবো ঢাকাই সিনেমার। আপনি তাদের নাম শোনার পরে আপনার মাথায় যে বিশেষণটা আসে এক শব্দে সেটা দিবেন। প্রথমেই নায়িকা পপি। পপি, শি ইজ ভেরি গ্ল্যামার অ্যান্ড ভেরি টল, ভেরি স্মার্ট। ওকে। মাহিয়া মাহি। মাহিয়া মাহি, শি ইজ বেস্ট, বাংলা চলচ্চিত্রে 1 নম্বর নায়িকা। পরিমণি। পরিমণি অসম্ভব সুন্দরী একটা মেয়ে, সুন্দরী নায়িকা, তার মতো নায়িকা এখনো পর্যন্ত ঢাকায় ফিল্মে আসেনি। বুবলি। বুবলি খুব স্মার্ট, খুব মানে সদালাপি, ভালো অ্যাক্টিং করে, ভালো নায়িকা। বিদ্যা সিনহা মিম। মিম, সে আমার দীর্ঘদিনের বন্ধু। মিম অনেক মানে খুব স্মার্ট এবং খুব টল, বোম্বের নায়িকাদের মতো। হ্যাঁ। আচ্ছা, অপু বিশ্বাস। অপু দি খুবই ভালো, অপু ভালো বন্ধু, পারিবারিক এবং খুবই মেধাবী একটা নায়িকা দেশের, এবং প্রচুর হিট ছবির নায়িকা সে। ওকে। নিপুণ। নিপুণ খুবই ভালো, ভালো অ্যাক্টিং করে এবং সে মানে খুব ভালো পলিটিক্স করে। আমাদের নেত্রী, একসাথে আমরা কাজ করি, একই সংগঠন করি। ওকে। বর্ষা। বর্ষা খুব লিমিটেড জায়গায় কাজ করে অনেক নাম করেছে, এবং আমরা দোষ মানে একসাথে করতে যাচ্ছি। হ্যাঁ, নাইস, কংগ্রাচুলেশনস অন দ্যাট। দেন এখন নায়কদের নাম বলবো, তাদের বিশেষণ দিবেন। শাকিব খান। শাকিব ভাই দেশের 1 নম্বর নায়ক, অস্বীকার করার কোনো জো নেই। একদম। শুভ। শুভ অনেক ভালো অ্যাক্টিং করে, স্পেশালি আমাদের পুলিশের একটা গল্পে আমরা কাস্টিং করেছিলাম, সে অনেক নাম করেছে, আর লাস্টেতে বায়োগ্রাফি তো করেছে, বেশ ভালো। সিয়াম। সিয়ামও ভালো অ্যাক্টিং করে, আমার পছন্দের। বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরীও আমার খুব পছন্দের, খুব ভালো অ্যাক্টিং করে, ওদের ভক্ত আমি। এইবার বলেন অনন্ত জলিল। অনন্ত ভাই এত ভালো মানুষ, খুব ভালো নায়ক সে। আমি বিশ্বাস করি যে সে যে ডিফারেন্ট ওয়ার্কগুলো করে সেটা অন্য কোনো হিরো করবে না, আচ্ছা। করে না সাধারণত। সাইমন সাদিক। সাইমনও ভালো, ভালো সংগঠক, ভালো নায়ক, ভালো অভিনয় করে, সে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। একদম। জায়েদ খান। জায়েদ খানও ভালো সংগঠক, সে আমাদের ছোট ভাই, ওর বড় ভাই আমার কলিগ। ওকে। ডিএ তায়েব। ডিএ তায়েব ছেড়ে দিলাম তোমাদের হাতে, বিধি তুমি বলো আমি কেমন। ডিএ তায়েব মানে ভালোবাসার একজন মানুষ, সে যে জায়গায় হোক না কেন। ওকে, ধরেন আপনার পছন্দের কোনো একটি ছবি রিমেক করা হবে এবং সেই ছবিতে আপনাকে অভিনয়ের সুযোগ দেয়া হলো, আপনি কোন ছবিটি রিমেক করতে চাইবেন? সেটা কি আমার অভিনীত না অন্যের? আপনার ইচ্ছা, আপনার অভিনীত হতে পারে, অন্যের অভিনীত, সেটা দেশ বিদেশ যে কোনো জায়গার থাকে না, পছন্দের একটা ছবি, এটা যদি রিমেক হয় সেখানে আপনি অভিনয় করবেন। হ্যাঁ, আমি এটা করতে চাই। অধিকার। অধিকার একটা মুভি, রাজ্জাক কোবরির, মানে মুভিটা দেখলে আমি কান্না থামিয়ে রাখতে পারি না। ডিএ তাইব কিন্তু প্রচুর ইমোশনাল গাইজ, যারা মনে করে যে পুলিশে থাকলে মানে হৃদয় থাকে না, লুক এট হিম। ওকে, আলাদিনের দৈত্য আপনার 3টি ইচ্ছা পূরণ করবে, কোন 3টি ইচ্ছা করবেন? ইচ্ছে হলো যে মানে সব মানুষের হৃদয় তো জয় করে রাখা যাবে না, যেহেতু করেছেন তো তাই ভাই, বাদ আছে কেউ? তাহলে আলাদিনের চেরাগ আমার এটা ধরে রাখুক, ওকে, আমার এই সামর্থ্যটা, সম্মানটা ধরে রাখুক। একটা। দুইটা? আর দুইটা হলো আমি দীর্ঘদিন কাজ করতে চাই, সে ফিটনেস, সে গ্ল্যামার, সেটা যেন ধরে রাখি, সুস্বাস্থ্য। আর 3 নম্বর যেন কোনোভাবেই আমার মধ্যে অহংকার না আসে, এটাও আলাউদ্দিনের চেরাগ ধরে রাখুক। ইন্ডাস্ট্রি কোন দিকটা কষ্ট দেয় এবং পরিবর্তন করতে চান ফিল্ম ইন্ডাস্ট্রি? ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষগুলো মানে একটু হিপোক্রেট, চেঞ্জ করার চেষ্টা করছে। এরা যদি নিজেদের প্রতি সচেতন না হয় তাহলে ফিল্ম খুব জনপ্রিয় সহজেই হবে না। ওনারা মানে কিছু মানুষ আছে শুধু অন্যের ক্ষতি করে নিজেদের লাভটা চায়। আমি একটা প্রডিউসারের সাথে যদি কাজ করি তাকে তো টিকে রাখতে হবে, গাছ বাঁচানোর অভ্যাসটা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। একদম। অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের কুইক কুইজ এখানেই শেষ, আমার প্রশ্ন শেষ। তাই ভাই আপনি অসম্ভব ভালো করেছেন, প্রত্যেকটা অ্যান্সার আপনি খুব সুন্দর সুন্দর দিয়েছেন, আর আপনি যেটা পছন্দের মানুষ, আপনার সবকিছু আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সরি গিফট দিতে পারছি না, লাগবে না, কিন্তু অনেক অনেক ভালোবাসা আপনার জন্য তারকালয়ের পক্ষ থেকে। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, সেটা হলো যে আপনার যে মুক্তির অপেক্ষায় ছবিগুলো রয়েছে, সিনেমাগুলো রয়েছে, যদি দর্শকদের আপডেট দিতেন যে সেগুলো আসলে কবে নাগাদ মুক্তি পাবে এবং কোনটার কাজ শেষ হয়েছে। আমার একটি মুভি অফিসার ইনচার্জ, বদিউল আলম খোকন, আমার বিপরীতে অ্যাক্টিং করেছে মাহিয়া মাহি এবং ইর্তিজা একটা হিরো, এবং মিশাবাই, এবং অনেক বড় বড় তারকারা সেখানে আছে। আর আমার আরেকটা মুভি কুরবানিতে আসবে, কেশরী, এটাও অঞ্জন আইস এটা ডিরেক্টর, এটা টুনটুনি করেছে নাম ভূমিকায়, আমার মাম, আর আমার সাথে নায়িকা করেছে ইয়াশা। খুবই ভালো একটা মানে মুভি কিশোরী, এটা প্রচুর মেসেজ, আমি আসলে মেসেজ দিয়ে কাজ করতে চাই।
অসংখ্য ধন্যবাদ তাই ভাই। এবার আপনার ডান পিঠে ছোটবেলায় চলে যেতে চাই, যেখানে আপনি স্কুল ফাঁকি দিতেন এবং দুষ্টুমি করতেন অনেক। আপনার বেড়ে ওঠার গল্প শুনবো এবং পুলিশে কি করে আসলেন সেই গল্পটা শুনবো। নিশ্চয়ই অনেকে জানা, তারপর তারকালয়ের দর্শকদের জন্য একটু নতুন করে শুনতে ঠিক চাই। আছে, আমি পুলিশে কিভাবে আসলাম, আমি ছোটবেলা থেকেই আমি পুলিশের এই বড় মোটরসাইকেল আমার টার্গেট ছিল। আমি তখন ক্লাস 6-এ পড়ি, এরকম বড় 700 সিসি মোটরসাইকেল চালাবো, অফিসার হব, এরকম প্ল্যান ছিল। আমি না যখন যা চেয়েছি তাই কেন যেন আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমি ছোটবেলার থেকে খুব ডানপিটে ছিলাম, হাত ভেঙেছে, পা ভেঙেছে, সিনেমার মারামারি গ্রামে যে করতাম, হাত ভেঙে গেল, এই টাইপের মারামারি দেখে দেখেছে। ওটা যে রিয়েল না সেটা তখন বুঝি নাই। আচ্ছা, দুবার মানে রিয়েল লাইফে দেখে রিয়েল লাইফে মারামারি করতেন দিয়ে তাই। ওকে। আর মুভির জন্য একদম উন্মাদ ছিলাম। আচ্ছা আচ্ছা। সেই 18 কিলোমিটার রাস্তা হেঁটে আসছে, কখনো কখনো মুভি থেকে গাড়ি টাড়ি লাস্ট স্টেপ চলে আসছে, বাট হেঁটে আসছি টাঙ্গাইল থেকে পাকুল্লা মির্জাপুরে। আপনার এই পেশাগত যে জায়গাটা, সেই জায়গার জন্য অনেকেই নিশ্চয়ই আপনাকে ভয় পায়, কিন্তু আপনি যখন দিল খুলে হাসি মুখে সবার সাথে কথা বলেন, সেই ভয়টা আর থাকে না। সো সেই ব্যাপারগুলো নিয়ে ফেরত আসবো। আমার ওই যে এই একটাই কাজ, হ্যাঁ, ওটা নিতে হবে। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয়। আজকের আয়োজন চলবে আরো অনেকটা সময় দিয়ে, তাই আছেন আমাদের সাথে, আপনারাও নিশ্চয়ই আসবেন বিরতির পর তারকালয়। দর্শক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালয়ের আয়োজনে। বিরতির পর একদম শেষ সময়ের প্রস্তুতি, আয়োজন, ভালোবাসা নিয়ে দিয়ে তাই আছেন আমাদের সঙ্গে, আপনারা নিশ্চয়ই আছেন। তাই ভাই, আপনার শোবিজে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু জানতে চাই, কারণ প্রথম কাজ সিনেমা, আর আপনি পুলিশও বটে, তো সব কিছু মিলে আসলে কেমন ছিল, আপনাকে গ্রহণ করেছে কি করে সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন? এটা আসলে আমি আসলে নাটকে ছিলাম বেশ অনেকদিন আগে থেকে, প্রায় 2 যুগ পার করেছি। তার আগে মঞ্চে কাজ করেছি স্টুডেন্ট লাইফ থেকে। ক্লাস 4 থেকে আমি স্টেজে কাজ করি, মঞ্চনাটকের কাছে। যখন আমি ক্লাস 4-এ পড়ি, নতুন পৃথিবী একটি নাটক আমি অ্যাক্টিং করেছিলাম শিশু শিল্পীর চরিত্রে। এখান থেকে আমার আসলে শুরু। তবে আমি যে এত স্পেস পাবো নাটকে বা চলচ্চিত্রে, একসময় মেইন ক্যারেক্টার আসবে, এটা কখনো বিশ্বাস করতে পারিনি, আশাই করিনি। বাহ, এই যে স্পেসটা, এবং সব থেকে বড় কথা তাই ভাই, আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে আমি যদি বলি যে 24 বছরের জেনারেশন তো পেয়েছে ইন্সপিরেশন। এখন যারা দেখছে, যারা জেন জি জেনারেশনে আসে, তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হয়। যে থাকে না যে অনেকেই আছে সিনেমায় গেলে পড়ালেখার দরকার নাই, পড়ালেখা বাদ যে কোনো একটা করো, বাট আপনি যে সমান তালে সিনেমা, নাটক, মঞ্চ, পাশাপাশি আপনার যে পেশাগত জায়গাটা, সেটাও কিন্তু আপনি সমান তালে, আসলে গ্রাফটা আপনার কখনোই এরকম ছিল না, সবসময় এরকম ছিল। তো এটা অবশ্যই অনেক কষ্টের এবং সাধনার। এটা হাসলে হাসলে হয়ে যায় না, আপনার নিশ্চয়ই অনেক পরিশ্রম দিতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, এবং অনেক স্যাক্রিফাইসেস লাইফে আপনার করতে হয়েছে। দেখা গেল যে আমার যেটা মনে হয় যে নর্মালি যারা পুলিশে জব করে কিংবা মানুষের সেবায় নিয়োজিত আছে, তারা, আমার কিছু ফ্রেন্ড আছে যারা ডক্টর, তারা অনেক সময় বলে পরিবারকে সময় দিতে পারছি না, কিন্তু আপনি সব কিছু মেনটেন করে এই যে গ্রাফটা এত সুন্দর করে চালু করে রেখেছেন, এটা সত্যিই প্রশংসার দাবিদার। জীবনে অনেক দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন, এবং সংসদ সদস্য হয়ে জনগণের সেবা, এই ইচ্ছেটা কি আপনার আছে কিনা? যেহেতু ইলেকশন গেল কয়দিন আগে, সেই ভাইবটা এখনো আছে। সো এই কোশ্চেনটা করার জন্য উন্মুখ হয়েছিলাম। আচ্ছা, পাবো কিনা আপনাকে কখনো দেখতে? একটা সম্ভাবনা আছে, আমার এলাকার মানুষ চাচ্ছে আমি যেন করি। ডিউ টু মাই পুলিশ জব একটা বাইন্ডিংস থাকে, এই সময়টা আসলে করা যায় না, একটা টাইম পার করতে হয়। ফিরদৌস ভাই আর আমি কিন্তু একসাথেই এফডিসি নির্বাচন করেছি, একসাথে ভোট চেয়েছি। সে এমপি হয়েছে, আমি খুব অহংকার বোধ করছি, মনে হয় আমি নিজেই হয়েছি। একসময় হয়তো আমিও হতে পারবো, বিশ্বাস করি, চেষ্টা চালিয়ে যাব। আর হলে পুলিশের জবের যে পাশাপাশি সবগুলো সমান্তরালে, সেটা হলো অনেস্টি, এবং নিজেকে প্রেশার দিয়েছি, নিজের সময় নিজেকে দিয়েছি আমার ডিপার্টমেন্টকে, দিয়েছি নাটকে, সিনেমায়। এবং এখনও প্রতিনিয়ত যে কাজটি আমি করি সেটা হলো খুব অসুস্থ মানুষ যারা কষ্টে আছে, যেমন সাইবার ক্রাইম 2020 সালে যেটা বলা হয়েছে যে সাইবার ক্রাইম 2024 সালে সবচেয়ে বেশি হবে, সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মামলা হবে ক্রাইম নিয়ে, সাইবার ক্রাইম নিয়ে। এটা নিয়ে যে মালিক আফসারি যেমন কন্টেন্ট তৈরি করে, এখানে অনেক অসহায় মানুষজন যারা নীরবে নিবৃত্তে চাঁদাবাজির শিকার হচ্ছে, চরিত্র হরণের শিকার হচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করে।
আমি তাদের অনেককে উদ্ধার করতে পেরেছি। একটা ফুটেজ তৈরি করে এআই করে এটা পাঠিয়ে দেয়, যেটা প্রকাশ করে দেব, প্রচার করে দেব, এই ভয় দেখিয়ে অনেকে আত্মহত্যা করে। এই অনেক মেয়েকে আমি হত্যা বাঁচিয়েছি বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সাহস দিয়ে। ব্ল্যাকমেইল করছে, টাকা পয়সা নিচ্ছে, তারপরে আরেকজনের মাথা কেটে জোড়া দিচ্ছে। এআই তো একদম হুবহুব করে ফেলে। এআই এই সমস্ত আমাদের ক্যাম্পেইন করতে হবে, মানুষের প্রচার করতে হবে যে এআই করেই যদি ক্রাইম করা যায় তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। তাদেরকে প্রতিরোধ করতে হবে, জানে কোনোভাবেই কেউ এটার অন্যায়ের কাছে স্বীকার করবে না এবং মানে ওটার কাছে হাত মেলাবে না। এটা প্রতিবাদ করবে, আইন আছে, আইনের সহায়তা নেবে। তাই এই সাইবার ক্রাইম থেকে আসলে মুক্ত হলে সমাজ অনেক ভালো থাকবে এবং নেশার থেকে মুক্ত থাকলে, দুটো জিনিস। এবং ঘুরে ফিরে ওই মানুষের ভালো চাওয়াটাই কিন্তু দেখেন আপনার কথায় আমরা পাই, নিজেরটা কখনোই আমরা শুনি নাই। আপনি বলেছেন যে আমি মানে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার পরে যে নিজের ব্যাপারেই মানুষ ভাবে, সেটা কিন্তু ডিএ তায়েবের মধ্যে নাই বলেই ডিএ তায়েব আজকে একদম অনন্তকালের জন্য সবার কাছে পছন্দের ভালোবাসার হয়ে গেল। তাই ভাই, সব শিল্পীর জীবনে একটা পুরস্কার থাকে, যে পুরস্কারটা তাকে আরেকটু পুশ করে সামনের দিকে ভালো কাজ করবার। আপনার জীবনে এরকম কোনো পুরস্কার আপনি পেয়েছেন কিনা? আমি তো অসংখ্য পুরস্কার, আমার ঘরের পুরস্কার রাখার জায়গা নেই। সবচেয়ে বড় পুরস্কার হলো আমি মানুষের ভালোবাসা এবং স্বীকারোক্তি পেয়েছি। একদম একদম। এবং টুনটুনি যার লাইফে আছে তার তো আর কোনো পুরস্কার লাগে না। ওর যখন কলিজার মধ্যে নেই, আমার অন্তর জুড়িয়ে যায়। বাহ। পরিবার, সংসার, দাম্পত্য জীবনের একটু গল্প শুনবো, ভাবির গল্প শুনবো আপনার কাছ থেকে, যে এত কাজ করে ভাবিকে সময় দেন কিনা, বা তার কোনো কমপ্লেন থাকে কিনা যে এত কিছু করো, আমার কাছে তো থাকো না, আমাদেরকে তো সময়টা দাও না, এরকম কোনো কমপ্লেন কি করে? প্রত্যেকটা ওয়াইফেরই আসলে একটা কমপ্লেন থাকে এবং বলে যে আমি দেখে আপনার সংসার করে গেলাম, কিন্তু এই দুঃখ আমার মধ্যে নেই, কারণ আমি সাথেই নিয়ে যাই। আচ্ছা, সব জায়গায় ভাবি যায়, প্রত্যেক রেকর্ডিং এ, দেশের বাইরে, সব জায়গায় সাথে। আচ্ছা, আমার গাড়ির পাশের সিটটা তার জন্য রিজার্ভ। বাহ, লুক এট দিস গাই, মানে অ্যামেজিং। যারা যারা আসলে জেনারেশন ওয়াইজ তোমরা বিভাজন করো, দেখো কত বছর আগে বিয়ে করে এখনো বউকে নিয়ে এইভাবে বলে, মানে বুকের পাঠা থাকতে হয় এরকম, ঠিক না? তাই ভাই, একটু ভবিষ্যৎ পরিকল্পনা শুনবো আপনার। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আরো ভালো কাজ, যেমন কাগজের বউ, বেছে বেছে কাজ করবো, এরকম কাজ করে যাতে আলোচনায় আসি, মানুষের হৃদয়ে যেন জায়গা আরো হয়। যতদিন বাঁচি কাজ করব, সুস্থ থাকবো, ততদিন কাজ করব, মানুষের জন্য সৎভাবে কাজ করতে চাই। আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারকালয়ের। একটু বিজয় টিভি দর্শকদের জন্য আপনার কাছ থেকে শুভেচ্ছা চাই। কেমন লাগলো তারকালয়ে এসে আজকে আমার সাথে আড্ডা দিয়ে? বিজয় টিভিতে এসে কেমন লাগলো? এবং বিজয় টিভি সবসময় বাংলা সিনেমার সাথে থাকে, বাংলা সিনেমা দেখায় প্রত্যেক দিন আমাদের চ্যানেলে। সব কিছু মিলে একটু আপনার কাছ থেকে ভালোবাসা চাই। বিজয় টেলিভিশনের দর্শক যারা আছেন, আমি একজন দর্শক। বিজয় টেলিভিশন খুব অর্গানাইজ, খুব ভালো প্রোগ্রাম দেখায়, স্পেশালি সিনেমাকে খুব গুরুত্ব দেয়, আর আমার নিয়ে অনেক নিউজ করেছে বিজয় টেলিভিশন। আমি গ্রেটফুল। আমি বিজয় টিভি কর্তৃপক্ষ এবং সমস্ত দর্শকদের আমার হৃদয় থেকে, আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে সুখে রাখবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডিএ তায়েব আপনাকেও। বিজয় টিভির পক্ষ থেকে, তারকালয়ের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কাগজের বউ যেমনটি করে হিট হয়েছে, এরকম সবগুলো কাজ 2024-এ হিট হোক। এবং দর্শক যারা যারা এখন পর্যন্ত কাগজের বউ দেখতে যাননি, আপনার নিকটস্থ হলে কিন্তু চলছে আপনাদের পছন্দের ভালোবাসার ডিএ তায়েব, পরিমণি এবং আরও ইমন রয়েছেন, সেখানে আরও অনেক অনেক আর্টিস্ট রয়েছেন। একদম কম্প্যাক্ট একটা পারিবারিক গল্পের সিনেমা। যারা এখনও দেখেননি, এখনও পারিবারিক সিনেমা দেখতে মুখে আছেন, তাদের জন্য এটাই সব সুবর্ণ সুযোগ। আপনারা নিশ্চয়ই চলে যাবেন দেখতে কাগজের বউ এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো, সোশ্যাল হ্যান্ডেলে কাগজের বউকে মেনশন করে, ডিএ তায়েবকে মেনশন করে। নিশ্চয়ই ডিএ তায়েব ভাই, দেখা হবে আরও একবার। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালয়ের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের এবং ভালোবাসার হালে জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি, থাকুন বিজয় টিভির সাথে। শুভরাত্রি।